যে ওষুধগুলো গ্যাসের ওষুধ বলে খাচ্ছেন ওটা গ্যাসের ওষুধ নয়, গ্যাস বানাবার ওষুধ। এরকম কি মানে বোঝার কোনো জায়গা আছে যে আমার গ্যাস থেকেই এই প্রবলেম হচ্ছে? ওগুলোকে গ্যাস বলে মোটেই অবজ্ঞা করবেন না। আপনার নিজস্ব একটা ইনভেনশন আছে, আবিষ্কার করেছেন, সেটা সম্পর্কে যদি বলেন, সেই ট্রিটমেন্টটা কি? ব্রেন এবং গাট তারা কানেক্ট, ব্রেন আর পেট কথা বলে। নমস্কার, সুস্বাস্থ্যের সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জানেন একটা সমস্যা নিয়ে যার কাছে এসেছি, এই সমস্যার কথা আপনি সবাই ভুগি, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। এটা এমন একটা সমস্যা যে অনেক সময় আমরা ভাবি যে এটা গ্যাস হয়েছে অন্য কিছু না, অথচ হয়েছে অন্য কিছু। আবার অনেক সময় বুঝতে পারি না যে গ্যাসের সমস্যার জন্যই এত বড় কিছু হচ্ছে। আজকে আমরা যার কাছে এসেছি তিনি এই ব্যাপারের এনসাইক্লোপিডিয়া বললেও কম বলা হয়, ডাক্তার উদয়চাঁদ ঘোষাল। তিনি একাধারে চিকিৎসক, বিজ্ঞানী এবং এই ব্যাপারে, এই বিষয়ে ধন্বন্তরী বললেও কম বলা হয়। তার কারণ নিজে যন্ত্র আবিষ্কার করছেন যে সেটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তো ডাক্তারবাবুকে আমরা প্রথমে স্বাগত জানাচ্ছি। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যে। তা আমি যেটা বলছিলাম, এটা কি ভুল? আমরা সবাই ধরুন বুকে ব্যথা করছে, ভাবছি যে গ্যাস হয়েছে, ওই জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, অথচ হয়েছে অন্য কিছু। আবার উল্টোটাও হয়, হয়তো উল্টোটা বেশিই হয়, যে আমরা বুঝতে পারি এটা গ্যাস থেকে হচ্ছে। তো আপনি কি দেখেন, একটু যদি আমাদের দর্শকদের বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাসের সমস্যা কতটা অ্যাকিউট এবং কতটা জানা দরকার, একটু যদি বলেন। প্রীতম বাবু, আপনার কোশ্চেন, আপনার প্রশ্ন শুনে ভালো লাগলো। এই জন্যে ভালো লাগলো, আপনি এমন একটা দিক হাইলাইট করেছেন যে দিকটা সত্যি সমাজের জন্যে, মানুষের জন্যে ইম্পর্টেন্ট। ওই যে আপনি বললেন যে হয়তো বুকে ব্যথা হলো, উনি ভাবলেন গ্যাসের সমস্যা, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন। আমি আপনাকে বলছি যে অনেক সময় আমরা দেখি রুগীটির হার্ট অ্যাটাক হলো বা হয়েছে, অথচ তিনি ভাবলেন এটা গ্যাস থেকে। অ্যাকচুয়ালি বুকে ব্যথা মানে আপনি প্রথমে হার্টের জন্য পার্টিকুলারলি দেখবেন। এবারে গ্যাস জিনিসটা কি, সত্যি কথা, যারা গ্যাসের ওষুধ খান তারা হয়তো জানেনও না যে ওষুধগুলো গ্যাসের ওষুধ বলে খাচ্ছেন ওটা গ্যাসের ওষুধ নয়, গ্যাস বানাবার ওষুধ। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ওষুধগুলো খান মানুষ, যেগুলো গ্যাসের ওষুধ ভাবেন, ওটা হচ্ছে অ্যাসিড কমাবার ওষুধ। পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয়, যাতে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা পাচনের জন্য অ্যাসিড লাগে। 2 নম্বর হচ্ছে, যেহেতু পাকস্থলীতে আমরা যা কিছু খাচ্ছি তার মধ্যে অনেক ব্যাকটেরিয়াও থাকতে পারে, অন্যান্য জীবাণু থাকতে পারে। তার জন্য উপরওয়ালা বা নেচার এমন ব্যবস্থা করেছেন যে পাকস্থলীতে অ্যাসিড থাকে, যাতে বহিরাগত কোনো জীবাণু পৌঁছে গেলেও পাকস্থলীতে ওটা অ্যাসিডে জ্বলে যায়। এবারে যেটা গ্যাসের ওষুধ হিসাবে মানুষ খান, সেটা অ্যাকচুয়ালি গ্যাসের ওষুধ নয়, সেটা অ্যাসিডের ওষুধ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাল্টিপল স্টাডি, যেমন একটা ইটালিয়ান স্টাডি আমার মনে আছে, তারা দেখেছিলেন যারা অ্যাসিডের ওষুধ 2 বছর খেয়েছিলেন তাদের 50% লোকের পেটের মধ্যে ব্যাকটেরিয়ার এক্সেস হয়ে গেছিল। কেন? যখনই আমরা অ্যাসিডের ওষুধ আপনি খাচ্ছেন তখন কি হচ্ছে, অ্যাসিড কমে যাচ্ছে পেটের মধ্যে, স্টমাকের মধ্যে, পাকস্থলীর মধ্যে। তাহলে যে সকল জীবাণু আপনি খাবারের সঙ্গে খেয়ে ফেলছেন ওই জীবাণুগুলো বাসা বাঁধতে পারছে ইন্টেস্টাইন বা অন্ত্রের মধ্যে, যার ফলে ব্যাকটেরিয়া অ্যাক্সেস হয়ে যাচ্ছে ওখানে, এবং তার ফলে যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবার থেকে ওই ব্যাকটেরিয়ারা গ্যাস বানাচ্ছে। তাহলে প্রথমেই এই ভুল ধারণাটা রিমুভ করতে হবে যে আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, আপনি গ্যাস বানাবার ওষুধ খাচ্ছেন, তাতে অ্যাকচুয়ালি গ্যাস তৈরি হতে পারে। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় কী হচ্ছে, কারো সত্যিই বেশি অ্যাসিড হচ্ছে, এরম হয়, যেমন রিফ্লাক্স ডিজিজ আছে, তাতে অ্যাসিড বেশি হয়। তার লক্ষণ কি?
তার লক্ষণ হচ্ছে বুক জ্বালা করবে, গলা জ্বালা করবে, টিপিক্যালি সপ্তাহে 2 দিন বেশি বুক জ্বালা গলা জ্বালা করবে। সেটা অ্যাসিড জনিত। অনেক সময় অ্যাসিড জনিত হয় যে পেটের উপর দিকে যদি ব্যথা হয় তাহলে ওটা অ্যাসিড জনিত, সেক্ষেত্রে অ্যাসিডের ওষুধ আমরা অনেক সময় ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন, আননেসেসারি অ্যাসিডের ওষুধ যদি আপনি কয়েক মাস খেতে থাকেন তাহলে অনেক সময় আপনি ওই অ্যাসিডের ওষুধে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তাহলে আননেসেসারি ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া, যেখানে দরকার নেই, নিজে নিজে দোকান থেকে কিনে লম্বা অ্যাসিডের ওষুধ খাওয়া বাঞ্ছনীয় নয়। ওতে অ্যাকচুয়ালি কী হয়, আপনি ডিপেন্ডেন্ট হয়ে যান, ওতে পেটে গ্যাসের মাত্রা বেড়ে যায়, কারণ ইন্টেস্টাইন বা অন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়ার এক্সেস হয়ে যায়। লং টার্ম অ্যাসিড ওষুধ খেলে অনেক সাইড ইফেক্ট, কারো ব্রেনে একটু ডিজেনারেশন হতে পারে, কারো কিডনিকে একটু এফেক্ট করতে পারে, অনেক সময় যেমন আমি বললাম ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, কোনো কারণে ইনফেকশাস রোগ হলে, যেমন ধরুন টাইফয়েড, ওদের বেশি হয়ে যায় যারা কন্টিনিউয়াস অ্যাসিডের ওষুধ খাচ্ছেন। আবার দেখা গেছে আননেসেসারি 30-40 বছরে অ্যাসিডের ওষুধ খেলে পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। সো টেক কেয়ার। ডাক্তারবাবু, কখন এরকম কি মানে বোঝার কোনো জায়গা আছে যে আমার গ্যাস থেকেই এই প্রবলেম হচ্ছে, আর আমার অন্য কোনো প্রবলেম, মানে এর কোনো টোটকা বা আমি বুঝতে পারবো এরকম কোনো সহজ কি আছে, নাকি ডাক্তারবাবুর কাছে যেতে হবে? না, আপনি দেখুন, যদি আপনার বুকে জ্বালা হচ্ছে, গলা জ্বালা করছে, উপর পেটে ব্যথা হচ্ছে, হয়তো হতে পারে ওটা অ্যাসিড থেকে হচ্ছে। যদি আপনার পেটটা ফুলছে, ফাঁপছে, পার্টিকুলারলি বিকেল দিকে প্রচুর গ্যাস নির্গত হচ্ছে, ওটা হয়তো গ্যাসের থেকে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আমরা ডাক্তারিতে কি করি, কিছু লক্ষণ রুগীর কাছে জানি যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অন্য কোনো খারাপ জিনিস নেই। তো সেটাকে বলে অ্যালার্ম সিমটম, মানে অ্যালার্ম দেওয়া লক্ষণ। কি সেগুলো? যখনই আপনার 45 বছর বয়সের উপরে গ্যাস হতে শুরু করলো হঠাৎ করে, যখন আপনার ওয়েট কমছে, ওজন কমছে, যখন আপনার খিদেটা প্রচণ্ড কমে গেছে, যখন আপনার ফ্যামিলিতে কারু পেটের ক্যান্সার হয়েছিল, যখন আইদার মুখ থেকে রক্ত উঠেছে অথবা পায়খানার রাস্তা থেকে কালো পায়খানা হয়েছে বা রক্ত গেছে, তখন আমরা এগুলোকে বলি অ্যালার্ম সিমটম। ওগুলোকে গ্যাস বলে মোটেই অবজ্ঞা করবেন না। তো আপনার নিজস্ব একটা ইনভেনশন আছে, জানি, আবিষ্কার করেছেন, সেটা সম্পর্কে যদি বলেন, সেই ট্রিটমেন্টটা কি, সেটা কি একটু যদি বলেন। আমি এক্ষুনি বললাম না যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়। ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ মানে যে অ্যাসিডটা আমাদের পাকস্থলীতে নেচার দিয়েছেন, সেই অ্যাসিডটা দুটো কাজ করে। এক তো পাচনে সাহায্য করে, দুই হচ্ছে যদি কোনো কারণে আমরা কোনো নোংরা বা আবর্জনা বা জীবাণু খেয়ে নিই, সেটাকে নিউট্রালাইজ করে। এই দুটো কাজ করে। এইবারে কি হচ্ছে যে আপনি যখনই বুঝতে হবে যে এই ওষুধগুলো আননেসেসারি খান বা নেসেসারি খান, তাহলে আপনার ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে। সেক্ষেত্রে কী হবে, পেশেন্টের পাতলা পায়খানা হতো না আগে, এখন পাতলা পায়খানা হতে শুরু করলো। কখনো কোষ্ঠকাঠিন্য ছিল না, এখন কোষ্ঠকাঠিন্য হতে শুরু করলো। কখনো পেটটা ফুলছে, পার্টিকুলারলি বিকেল দিকে ফুলছে, খুব ঢেকুর উঠছে। এই সকল ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সাসপেক্ট করলে আমাদের যে যন্ত্রটা দিয়ে আমরা ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ টেস্ট করি, ওইটা ইউজ করি। ওতে কী হয়, আপনার পেটের মধ্যে কতটা হাইড্রোজেন তৈরি হচ্ছে এবং আপনার ফুসফুস থেকে নির্গত হচ্ছে, সেটা একটা হাইড্রোজেন মিথেন ব্রেথ টেস্ট দিয়ে আমরা মাপি। আর তার সঙ্গে যে মেশিনটা আমি বানিয়েছি, যেটা আমরা অলরেডি পেটেন্ট অ্যাপ্লাই করা আছে, সেই মেশিনটার মাধ্যমে আমরা দেখি এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর গ্যাস কতটা। গ্যাস যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি হয়, তাহলে সেইটাতে আমরা বুঝতে পারি এনাকে ব্যাকটেরিয়া কমানোর, পেটের মধ্যে ব্যাকটেরিয়া কমানোর ওষুধ দিতে হবে। আর ডাক্তার, আরেকটা জিনিস, যে এই যে খুব এখন যে জীবনের চাপ বেড়ে গেছে, ফাস্ট লাইফ, কষ্ট, টেনশন বেড়ে গিয়েছে, এটা কি এর সঙ্গে কি গ্যাসের সম্পর্ক থাকতে, মানে হতে পারে যে মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন,
এইগুলোর সঙ্গে কি গ্যাস মানে এটা মনে হতে পারে হয়তো যে, কিন্তু আপনার সঙ্গে কথা বলে আগে জেনেছি যে হতেই পারে হয়তো সে আপনারই বোধহয় কেস স্টাডি আছে, আপনি বলেছিলেন যেখানে সে ভুলে যাচ্ছে যে কি বলেছে, সে ভুলে গেছে বা একদম গণনা করতে পারছে না। একদম ঠিক বলেছেন, ব্রেন এবং গাট তারা কানেক্টেড, সেই জন্যে আমরা বলি গাট ব্রেন অ্যাক্সিস। এইবারে কি হয় যে যখনই অ্যাংজাইটি, ডিপ্রেশন, উদ্বেগ এই সকল সব মানুষের থাকে, ফাস্ট লাইফ অ্যান্ড অল দিস, ঘুম হচ্ছে না ঠিক মতো, তখন পেটটা একটু বিগড়ে যায়, কারণ ব্রেন আর পেট কথা বলে। আমরা ব্রেনকে বলি বিগ ব্রেন, পেটকে বলি লিটল ব্রেন। কেন বলি সেটা? কারণ শরীরের মধ্যে স্নায়ুকোষ সবচেয়ে বেশি আছে ব্রেনে, অ্যান্ড তারপরে যেখানে সবচেয়ে বেশি স্নায়ুকোষ আছে সেটা হচ্ছে পেটে, এবং এরা কানেক্টেড বাই এ নার্ভাস সিস্টেম, যেটার নাম হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। বাংলায় যদি বলি তাহলে বলতে পারেন হয়তো সংবেদনশীল নার্ভাস সিস্টেম। এরা কানেক্টেড। তার ফলে ব্রেন যখনই উদ্বেগ আসবে, ডিপ্রেশন আসবে, অথবা ঘুম বিগড়ে যাবে, অবভিয়াসলি সেগুলো ফার্স্ট লাইফের একটা কম্পোনেন্ট, তখন কিন্তু পেটও বিগড়ে যেতে পারে। সেই জন্য ওনাদিকে যদি শুধু পেটের ওষুধ দিই আমরা, তাহলে বোধহয় ঠিক হচ্ছে না। ইনফ্যাক্ট ওনাদিকে যদি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টটা না করা যায়, তাহলে বোধহয় ভুল হচ্ছে। কারণ আপনাকে বুঝতে হবে যে গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তারবাবুরা বিজি থাকেন, কেন পেট সবচেয়ে বড় একটা অর্গ্যান, অ্যান্ড অবভিয়াসলি পেটের রোগ সব জায়গাতেই বেশি, বাঙালিদের তো পার্টিকুলারলি বেশি। তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবু তো বিজি থাকবেন, কিন্তু ডাক্তারবাবুকে যে সময় না থাকলে সব সময় হয়তো আপনার সাইকোলজিক্যাল হিস্ট্রিটা উনি নিতে টাইম পাচ্ছেন না। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনি যেগুলো বলুন নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না। ইভেন আমরা চাই একজন সাইকোলজিস্ট আমাদের সঙ্গে থাকুন, অ্যান্ড তিনি ওটাকে অ্যাসেস করুন, দিয়ে ওষুধ ছাড়াও অন্যান্য মেথড আছে ট্রিটমেন্টের। যেমন আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আমরা বলি মাইন্ডফুলনেস মেডিটেশন, আমরা বলি যোগা, সকালে একটু হাঁটতে গেলেন, বিকেলে একটু হাঁটতে গেলেন, যেরকম ধরনের গান টান ভালো লাগে ওগুলো শুনলেন। হয়তো অনেক সময় যাদের ঘুম হয় না, রাত্রেবেলায় একটু যদি বই পড়তে থাকেন হয়তো ঘুমটা এসে যায়, ঘুমের পরিবেশটা ঠিক করলেন, বিকেল দিকে অ্যাংজাইটিটা একটু কমালেন যদি সম্ভব হয়। আমি বলতে চাইছি যে অ্যাংজাইটি কী করে উৎপত্তি হয় আমরা সবাই জানি, একটা তো ব্রেন থেকে হয়, দুটো বাইরেরও এনভায়রনমেন্ট থেকে হয়, সেগুলো একটু কমালেন। এইবারে তাহলে কিন্তু আপনার পেট ভালো থাকবে, কেন ব্রেন এবং গাট কানেক্টেড, এবং ব্রেনের প্রবলেম হলে গাট বিগড়ে যায়, গাটের প্রবলেম হলে ব্রেন বিগড়ে যায়। বাঙালির কথা যখন উঠলই, আপনি যখন বললেনই বাঙালির কথা, বাঙালি এখন অনেক শুধু আর আলু পোস্ত খাচ্ছে না, বাঙালি এখন আরও অনেক কিছুই খাচ্ছে, বিশ্বায়ন হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দেখছেন তাদের জন্য আপনার এক সহজ কিছু টিপস যদি দেন, যেটা আমরা ওই ওষুধ না খেয়েও, এখন অনেকে ভাবেন যে সকালবেলা একটা খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে নিল, ওষুধ না খেয়েও যদি কি করে কন্ট্রোলে রাখা যায়, একটু যদি বলেন। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। আপনার খাবারটার দিকে একটু তাকান। খাবারটা খুব বেশি ঝাল, তেল, ওই ধরনের খাবার খাচ্ছেন না তো, খুব বেশি প্রিজার্ভড খাবার খাচ্ছেন না তো, খুব বেশি আলট্রা প্রসেস ফুড খাচ্ছেন না তো। আলট্রা প্রসেস কোনগুলো হয়? যেমন যত প্রিজার্ভড খাবার, ধরুন প্রিজার্ভ মিট বলুন, অন্যান্য প্রিজার্ভ ধরুন, ওগুলো অনেকগুলোই আলট্রা প্রসেস। এবারে আলট্রা প্রসেস ফুড খুব বেশি খাচ্ছেন না তো। সেকেন্ড হচ্ছে, যেটা খাচ্ছেন সেটা খরচা করছেন তো। খরচা কী করে করা যায়? এক্সারসাইজ করে। কেন শুধু জমা করলে হবে না, খরচা করতে হবে। তাহলে এক্সারসাইজ করতে হবে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক। আপনাকে নিজেকে একটু টাইম দিচ্ছেন তো। নিজেকে টাইম দেওয়া কাকে বলে? যে যেমন আপনার কি ভালো লাগে নিজেকেই জিজ্ঞেস করুন, যা ভালো লাগে ওটা একটু করুন, ওটা নিজেকে টাইম দেওয়া। নেক্সট হচ্ছে, শুধু ওই কেরিয়ারের দিকে তাকাবেন না, শুধু ফার্স্ট লাইফ করলে হবে না, শুধু ওয়েলথ করলে হবে না। আপনার ফ্যামিলি একটা ওয়েলথ, আপনার আপন জনেরা আপনার সবচেয়ে বড় ওয়েলথ, আপনার শরীর আপনার সবচেয়ে বড় ওয়েলথ। ওকে একটু টাইম দিন। এক্সারসাইজ, ঘুমন ভালো করে, খান ঠিক করে, এক্সারসাইজ করুন। এইগুলো হচ্ছে টিপস। আর আননেসেসারি ওষুধ খাবেন না। আপনি যেটা গ্যাসের ওষুধ বলছেন, ওটা গ্যাসের ওষুধ না, ওটা অ্যাসিড কমাবার ওষুধ। ওটা গ্যাস অনেক সময় বানায়। অনলি ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খাবেন। টোটকা টোটকি দুটো একটা আছে, সেগুলো ছেড়ে দিন। যোগা করুন,
মেডিটেশন করুন, এইগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই কথাগুলো আমার কাছেও যেমন নতুন, আপনাদের কাছেও বেশ কিছু কথা কিন্তু ওই প্রচলিত ধারণা থেকে একেবারেই আলাদা। যে মানুষটির কাছে, যে চিকিৎসক বিজ্ঞানীর কাছ থেকে আমরা জানলাম, তার কথা বললাম না, ধন্বন্তরীর কথা, একদম এই কথাগুলি যদি শোনা যায়, গ্যাস ভ্যানিশ হবেই। ডাক্তারবাবু, আপনার অনেক বিজি থাকেন, অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যে থেকে এই যে আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।